করোনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার অনুমোদন। আগামী বছরের শুরুতেই বাজারজাতের আশা, শিগগিরই বিদেশি টিকা উৎপাদন হবে দেশে। পুরুষ দলের ভরাডুবির মধ্যে আশার আলো নারী ক্রিকেট দল। বিশ্বকাপ বাছাইয়ে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিল 270 রানে। দেশের প্রথম সেঞ্চুরি শারমিন সুক্তার। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি নাবিলা সোহার। মানব দেহে পরীক্ষার অনুমোদন পেল করোনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স। গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটি প্রাণী দেহে ট্রায়ালে সফলতা পাওয়ার পর এই অনুমোদন দিয়েছে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল BMRC। এরপর ওষুধ প্রশাসনের অনুমোদনের জন্য আবেদন করবে প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুর দিকেই বাণিজ্যিক উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। We can't afford to lose any more. 2 জুলাই 2020 তখন কেবল একটি টিকার অনুমোদন মিলেছে, বাকিগুলো গবেষণার টেবিলে। কোভিড থেকে বাঁচার যে কোনো একটি পথ খুঁজতে হিমশিম গোটা দুনিয়া। ঠিক তখন বাংলার এক তরুণ তুর্কির এমন ঘোষণা। Why we should make our own vaccine? I like to emphasize that we don't want to lose any more happiness. We don't want to lose any more people. নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেল দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের বঙ্গভ্যাক্স। মানুষের ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালটি করার দিকে এগিয়ে যাচ্ছি। এটি করতে আমাদের 35 দিন সময় লাগবে বলে আমরা ধারণা করছি। এটি শেষ হওয়ার পর আমরা ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আবেদন করব এবং সেটি করতে আমাদের 35 দিন সময় লাগবে। এর মাঝে কিছুটা সময় লাগবে অনুমোদনগুলো নেওয়ার জন্য এবং সবশেষে আমাদের একটি ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করতে হবে। এর আগে BMRCতে গত 1 নভেম্বর বানরের দেহে চালানো পরীক্ষার ফলাফল সংক্রান্ত প্রতিবেদন জমা দেয় গ্লোব বায়োটেক। প্রতিবেদন জমার পর গত রোববার বৈঠকে বসে BMRCর ন্যাশনাল রিসার্চ ইথিক্স কমিটি। ওই দিনের উচ্চ পর্যায়ের বৈঠক থেকেই মূলত টিকাটি মানবদেহে পরীক্ষার অনুমোদন মিলে। বঙ্গভ্যাক্স টিকাটি 1 ডোজের। ইঁদুরের দেহে টিকাটি পরীক্ষা করে 95% কার্যকারিতা পায় গ্লোব বায়োটেক। টিকাটি শতভাগ নিরাপদ বলেও প্রমাণিত হয়। পরে BMRCর নির্দেশনা অনুযায়ী বানরের দেহে পরীক্ষা চালানো হয়। সিআরও প্রতিষ্ঠান বলছে, এরপর ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলেই শুরু করা যাবে মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ। সবকিছু যদি যেভাবে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে এগিয়ে যায়, তাহলে আগামী বছরের প্রথমার্ধেই বাংলাদেশের মানুষ তাদের নিজের দেশে উৎপাদিত এবং উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগ করে এই কোভিড প্যান্ডেমিককে চূড়ান্তভাবে পরাজিত করার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি অর্জন করবে। এর আগে চলতি বছরের 17 জানুয়ারি বঙ্গভ্যাক্সের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে নীতিগত পরীক্ষার জন্য BMRCর কাছে প্রোটোকল জমা দেয় গ্লোব বায়োটেক। BMRCর চাহিদা অনুযায়ী সংশোধিত প্রোটোকল জমা পড়ে 17 ফেব্রুয়ারি। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর বাংলাদেশে বিদেশি করোনা টিকা উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য রিপোর্টার্সে তিনি জানান, আগামী মাস থেকে ভারতের সেরামে টিকা আসা শুরু হবে। করোনা মহামারী রুখতে যখন ভ্যাকসিনের বাজারজাতকরণ সবে শুরুর দিকে, ঠিক সে সময় থেকেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউটে টিকা নিতে প্রতিবেশী দেশটির সঙ্গে চুক্তি করে বাংলাদেশ। 3 কোটি কোভিশিল্ড ভ্যাকসিন কেনার জন্য আর্থিক চুক্তি হলেও প্রতিশ্রুতি রক্ষা হয়নি সেই দেনা পাওনায়। বিশ্ববাজারের বিকল্প উৎস আর কোভ্যাক্স থেকে টিকা নিয়ে দেশের ভ্যাকসিনেশন কার্যক্রম চালানো হলেও এখনও সেই অ্যাস্ট্রাজেনেকা বুঝে পেতে চায় বাংলাদেশ। আগামী মাস থেকে পরের বছরের প্রথম ভাগের মধ্যেই সিরাম ইনস্টিটিউটের প্রতিশ্রুত টিকা আসা শেষ হবে বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ওরা বলেছে আগামী মাস থেকে আবার শুরু করবে, আর আগামী বছরের ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আমাদের যে বাকি টিকা আছে সেরাম থেকে যেটা পাওয়ার আছে সেটা আমরা ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। শুধু টিকা আমদানি নয়, দেশে উৎপাদনের প্রক্রিয়াও আগামী বছর থেকে শুরু হবে বলে জানান ওষুধ শিল্পের শীর্ষ এই উদ্যোক্তা। বাংলাদেশ সরকারও কিন্তু টিকা উৎপাদন করবে এবং ওটার জন্য যা করার ওটার জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও উদ্যোগগুলি নেওয়া হচ্ছে। আমি কিন্তু বিশ্বাস করি আগামী বছর বাংলাদেশে কিন্তু টিকা থিওরি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। দীর্ঘমেয়াদে সুরক্ষা পেতে টিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সালমান এফ রহমান বলেন, বুস্টার ডোজও নিতে হবে সবাইকে। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। গাজীপুর সড়কে বছরের পর বছর দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না সাধারণ মানুষের। বাজেটের চেয়ে কম টাকায় গাজীপুর থেকে উত্তরা পর্যন্ত সড়কের কাজ নিয়ে বিপাকে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান জেটিইজি।
সংশ্লিষ্টরা বলছেন, বাজেটের চেয়ে 27% কম টাকায় কাজ শুরু করলেও পরে এসে নিজেদের হিসেব মিলাতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে পুরো থমকে গেছে কার্যক্রম। তবে এ পর্যায়ে এসে আর ছাড় দিতে নারাজ কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। গাজীপুর থেকে উত্তরা এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা হাড়ে হাড়ে বোঝেন দুর্ভোগ কাকে বলে। গত কয়েক বছরে এই পথে চলাচল মানেই নাভিশ্বাস। বিশেষ করে টঙ্গী কলেজ গেট থেকে আব্দুল্লাপুর আসতে লেগে যায় কয়েক ঘন্টা। বিআরটি প্রকল্পের চলমান কাজের খানাখন্দই এখন যেন এই পথে গলার কাঁটা। মাঝখান যেগুলো ঢেউ আসে, অলরেডি রাস্তার মাঝে আমরা সেই ঢেউ খাই। খুবই আমাদের ভোগান্তির শেষ নেই, কষ্ট শেষ নয়। 4-5 বছর ধরে এ নিয়ে কম হয়নি জল ঘোলা, তবু প্রকল্পের ধীর গতি কেবল বাড়িয়েছে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন, 1100 কোটি টাকা বাজেট থাকলেও চায়না ঠিকাদার প্রতিষ্ঠান জিয়াংশু ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড জেটিইজি 27% কমে অর্থাৎ প্রায় 900 কোটি টাকায় টেন্ডার বিড করে। ঠিকাদার এই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকলেও এখানে এসে কাজে নেমে খেই হারিয়ে ফেলে প্রতিষ্ঠানটি। তারা যখন দেখছে যে এটা তাদের একটা লুজিং কনসার্ন, তখন ওদের দিক থেকেও যে ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভটা আমরা লক্ষ্য করি নাই। তবে এবার কোনো ধরনের ছাড় দিতে নারাজ বিআরটি কর্তৃপক্ষ। এরই মধ্যে প্রকল্প এলাকা ঘুরে দেখা মেলে বেড়েছে কাজের গতি। সড়ক ও উড়াল মিলিয়ে টঙ্গী কলেজ গেট এলাকার 4.5 কিলোমিটার আসছে বছরের মার্চেই খুলে দেওয়ার আশাবাদ তাদের। এখন সাম্প্রতিককালের যেটা, সেই অগ্রগতি কিন্তু আমাদের টার্গেটের চেয়ে বেশি। পুরো প্রকল্প শেষ হবে 2022 সালের শেষ নাগাদ। ধুকতে ধুকতে আর ভুগতে ভুগতে এই পথটি যেন মূর্তমান আতঙ্কে পরিণত হয়েছে। তবে এবার আশার বাণী শোনাচ্ছেন কর্তৃপক্ষ। আর তারা যদি ঠিকঠাক মতো তাদের কথা রাখতে পারে তাহলে হয়তো গুনে গুনে আর একটি বছর, তাহলেই হয়তো দীর্ঘদিনের যানজটে ভোগা এই পথে যাতায়াতকারীরা নতুন করে গতি পাবেন এই পথে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল প্রায় 16,000 কোটি টাকা। 40% বাড়িয়ে বর্তমান ব্যয় দাঁড়িয়েছে 51,854 কোটি টাকা। এ বরাদ্দের বেশিরভাগ অর্থ খরচ করা হবে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজে। মঙ্গলবার সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভা শেষে একথা জানান পরিকল্পনামন্ত্রী। দেশের দক্ষিণ পূর্বাংশে কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চল ঘিরে উন্নয়নের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রায় 36,000 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি 2014 থেকে শুরু হয়ে 2023-এ শেষ হওয়ার কথা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 1.5 মাস পরে অনুষ্ঠিত একনেক সভায় সংশোধনী এনে প্রকল্পটির ব্যয় বাড়ানো হলো 15,870 কোটি টাকা। মেয়াদ বাড়ল 3 বছর। নতুন এই অর্থের বেশিরভাগ ব্যয় করা হবে মাতারবাড়ি সমুদ্র বন্দরকে গভীর সমুদ্র বন্দর হিসেবে ব্যবহার করার কাজে। 1200 মেগাওয়াটের একটি প্ল্যান্ট সহ আরও ডিপ সি এটা সেটা অনেক কিছু এখানে আছে। এটা একটা হাব বাংলাদেশের দক্ষিণে। সেই মাতারবাড়ির উপরে 51,854 কোটি টাকার মধ্যে। হাওর এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য তৈরি করা হবে উড়াল সড়ক। এজন্য 3,490 কোটি টাকা ব্যয় করতে চায় সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে তার নির্দেশনায় উড়াল সড়ক আমরা একটা প্রকল্প নিয়েছি ওই এলাকার জন্য, এবং আরও অনেকগুলো কানেক্টিং রোড। খালি মাঝখান দিয়ে গেলে তো হবে না, গ্রামে গ্রামে নামতে হবে, ঘুরতে হবে হাওর এলাকায়। পরিকল্পনা মন্ত্রী জানান, 2005-06 পরিবর্তন এনে 2015-16 নতুন ভিত্তি বছর ধরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে $411 বিলিয়ন। এছাড়া এখন দেশে মাথা পিছু আয় $2,554 বা 2,16,589 টাকা। জাতীয় শিক্ষানীতিকে পাশ কাটিয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাকে স্থায়ী রূপ দিতে নতুন বোর্ড গঠনের পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রক্রিয়াকে জাতীয় শিক্ষানীতির পরিপন্থী ও আত্মঘাতী বলছেন শিক্ষাবিদরা। এ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কথা না বললেও মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অনেক সদস্যই পঞ্চম শ্রেণীতে পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের বিপক্ষে। শাকির আহমেদের রিপোর্ট।
পঞ্চমে পাবলিক পরীক্ষার কথা বলিনি, কিন্তু নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর আগে থাকবে না পাবলিক পরীক্ষা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। কোমলমতি শিশুদের উপর বইয়ের ভার ও পরীক্ষার বোঝা কমাতে নানা পরিকল্পনার কথা বলা হচ্ছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেও। 2021 সালে শিক্ষা মন্ত্রণালয় প্রণীত জাতীয় শিক্ষাক্রম রূপরেখায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি রাখা হয়নি। এমনকি 2010 সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতেও পঞ্চম শ্রেণীর পরীক্ষাকে পাবলিক পরীক্ষা হিসাবে গণ্য না করে স্থানীয়ভাবে উপজেলা, পৌরসভা বা থানা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার কথা বলা হয়। কিন্তু প্রাথমিক সমাপনী পরীক্ষাকে স্থায়ী রূপ দিতে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা বোর্ড আইনের খসড়া মতামতের জন্য দেয়া হয়েছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। খসড়া আইনে বলা হয়েছে এই বোর্ডের প্রধান কাজ হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ। শিশুদের ঘাড়ে পরীক্ষার বোঝা চাপিয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে আত্মঘাতী বলছে শিক্ষক সংগঠনগুলো। প্রাথমিক শিক্ষাটাকে একটা বোর্ডের আওতায় এনে আরেকটা ইয়ার মধ্যে ফেলানো, এটা কোনোভাবে যৌক্তিক বলে আমি মনে করি না। আমরা মনে করি এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে। প্রাথমিক পরীক্ষার জন্য আলাদা বোর্ড গঠনকে শিক্ষানীতির পরিপন্থী আখ্যা দিয়ে শিক্ষাবিদরা বলছেন কোচিং বাণিজ্য ও গাইডের ব্যবসা জিইয়ে রাখতেই এই সিদ্ধান্ত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টো পথে হাঁটছে কেন বোধগম্য নয়। ক্ষতি হবে শিক্ষার্থীদের। প্রাথমিক সমাপনী পরীক্ষা যারা দিতে হবে, বাধ্য হবে যদি বোর্ড করা হয়, এবং বোর্ড করে এই প্রাতিষ্ঠানিকীকরণের পেছনে লাভবান হবে যারা গাইড বইয়ের বাণিজ্য করে, যারা কোচিংয়ের বাণিজ্য করে, তারা লাভবান হবে। তারা কিছুই বলতে পারছেন না। তাদের সন্তানদের জিম্মি করে প্রাথমিক সমাপনী পরীক্ষাটাকে প্রাতিষ্ঠানিকীকরণের এই উদ্যোগের প্রতিবাদ জানাচ্ছি। ভেস্টেড ইন্টারেস্ট আছে এই কোচিং বাণিজ্য এবং গাইড বাণিজ্যের সঙ্গে। তারা তো চাইবে যে পাবলিক পরীক্ষা পঞ্চম শ্রেণীতে থাকুক। তাদের প্রেশারেই গভর্নমেন্ট বা কোন গভর্নমেন্টের মধ্যে কোনো মহল এগুলো করে থাকতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। একসঙ্গে দুটি মেয়ে ও দুটি ছেলে নবজাতক জন্ম দিয়েছেন চাঁদপুরের সুমি কবির দম্পতি। 4 সন্তান জন্মদানের ঘটনায় ব্যাপক সাড়া পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সুস্থ থাকলেও ওজন কম হওয়ায় বাচ্চাদের বিশেষ পরিচর্যায় রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন খুশির খবরেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় নিম্নবিত্ত পরিবারটি। চাঁদপুরের মতলবের সুমি আক্তার ও কবির হোসেন থাকেন সাভারে। 7 বছরের ছেলের পর দ্বিতীয় সন্তানের আগমনের খবরে পরিবারে খুশির আমেজ। 6 মাস অন্তঃসত্ত্বা থাকাকালে পরীক্ষা করে জানতে পারেন একটি দুটি নয়, তার গর্ভে রয়েছে 2 জোড়া সন্তান। সোমবার বিকেলে ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর জন্ম নেয় শিশুরা। হাসপাতালে ছুটে আসেন পরিবারের সব সদস্য। ভালোবাসার টানে মায়ের পাশাপাশি বুকের দুধ পান করাচ্ছেন আপন চাচিও। রাজধানীর মিরপুরে ফুটপাতে চায়ের দোকান ছিল বাবা কবির হোসেনের। সিটি কর্পোরেশনের উচ্ছেদের পর বর্তমানে বেকার তিনি। স্বজনদের সহায়তায় চলছে পরিবার। এ অবস্থায় 4 নবজাতকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা। সিটি কর্পোরেশন থেকে চায়ের দোকানটা ভেঙে দেওয়ার পর ওনারা চলাফেরা এখন মোটামুটি উনি বেকার বললেই চলে, উনি কোনো কিছু করে না। আর্থিক অবস্থা তো এমনি মোটামুটি দুর্বলই আর কি। 4 সন্তানের দুজনের ওজন 1.5 কেজি ও দুজনের 1 কেজি 800 গ্রাম। ওজন কম হওয়ায় তাদের বিশেষ সেবায় এনআইসিইউতে নেয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে অর্থাভাবে নিতে পারেনি পরিবার। সুন্দরভাবে অস্ত্রোপচার করে তার কোলে 4টা সুস্থ বাচ্চা তুলে দিতে পেরেছি, এজন্য আমরা অনেক খুশি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন অস্ত্রোপচারে কোনো রকম বিপদ ছাড়াই 4 নবজাতক জন্ম হওয়ায় খুশি তারা। কেবিন সহ দেয়া হচ্ছে বিশেষ সেবা, সকল চিকিৎসা সুবিধা। স্পেশাল কেয়ার নেওয়ার জন্য আমাদের যারা নার্স রয়েছেন, ডক্টর রয়েছেন, সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছেন। বিশেষ ব্যবস্থা যেটা স্বাভাবিকভাবে যা দেওয়া সম্ভব, তার বাইরেও যেটা প্রয়োজন আমরা যেভাবে হোক সেগুলো সংগ্রহ করে তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কেবিনের ব্যবস্থা করে দেওয়া হবে। বাচ্চারা সুস্থ হওয়ার আগ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পাশে থাকবে বলে জানিয়েছেন পরিচালক। ফাইজারের টিকার 2 ডোজ কিশোর-কিশোরীদের করোনা থেকে শতভাগ সুরক্ষা দিতে সক্ষম। 4 মাসের বেশি সময় পর্যবেক্ষণের পর এমন দাবি করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি। স্বস্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিভাবকরা। এদিকে দেশটির সরকারি দফতরের 90% কর্মী টিকার আওতায় এসেছেন। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। কোভিড টিকা আবিষ্কারের পর থেকেই চলছে আলোচনা ও গবেষণা। ফাইজার বায়োনটেকের টিকা কিশোর কিশোরীদের শরীরে তুলনামূলক বেশি সময় করোনা থেকে সুরক্ষা দিতে সক্ষম। 12 থেকে 15 বছর বয়সীদের ওপর পরিচালিত শেষ পর্যায়ের এক গবেষণায় এমন ফল পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
চলতি বছরের মে মাসে 12 থেকে 15 বছর বয়সীদের জন্য ফাইজার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। এরপর গেল আগস্টে 16 বছরের বেশি বয়সীদের শরীরে ব্যবহারের পূর্ণাঙ্গ অনুমোদন পায় এটি। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশে শিশুরা পাচ্ছে এই টিকা। সাম্প্রতিক গবেষণার তথ্যে স্বস্তি বেড়েছে অভিভাবক মহলে। সোমবার ফাইজার কর্তৃপক্ষ জানায় তাদের 2 ডোজ টিকা নেয়া কিশোর-কিশোরীদের টানা 4 মাসের বেশি পর্যবেক্ষণ করে দেখা গেছে সেটি করোনা প্রতিরোধে শতভাগ কার্যকর ছিল। এর আগে গত অক্টোবরে ফাইজার জানায় 5 থেকে 11 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তাদের ভ্যাকসিন 90% বেশি কার্যকর। গেল 8 অক্টোবর পর্যন্ত 2250 শিশুর উপর চালানো পরীক্ষায় দেখা যায় দ্বিতীয় ডোজ নেওয়ার 1 সপ্তাহ পর তাদের শরীরে 90.7% করোনা প্রতিরোধী অ্যান্টিবডির অস্তিত্ব মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 90% সরকারি কর্মকর্তা কর্মচারী এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই সংখ্যা 95%-এর বেশি হলে আরও ভালো হতো বলে মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বায়ু দূষণ রোধে মহাপরিকল্পনা হাতে নিয়েছে আইরিশ সরকার। বর্তমানের চেয়ে কার্বন নিঃসরণ 51% কমিয়ে আনার পাশাপাশি 2050 সালে তা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনাও দেশটির। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুলের রিপোর্টে বিস্তারিত। বায়ু দূষণের জন্য দায়ী শীর্ষ দেশগুলোর তালিকায় নেই আয়ারল্যান্ড। তারপরও সতর্ক দেশটি। শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে বিরূপ প্রভাব এড়াতে মহাপরিকল্পনা গ্রহণ করছে আইরিশ সরকার। বাতাসে দূষণ কমাতে ইউরোপীয় ইউনিয়ন ও আন্তর্জাতিক চুক্তিতে কার্বন নিঃসরণও কাজ করছে দেশটি। গত জুলাইয়ে দেশটির ক্যাবিনেটে পাশ হয়েছে জল নিঃসরণ সংশোধন আইন। সৌর ও বায়ু শক্তির উৎস থেকে অধিক বিদ্যুৎ উৎপাদনও করা হবে এ সময়। এদিকে জমিতে রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার কমাতে 3.5 লাখ হেক্টর জমিতে জৈব সারের ব্যবহারও শুরু হচ্ছে। এতে বছরে 3,25,000 টন রাসায়নিক ও নাইট্রোজেন সারের ব্যবহার হ্রাস পাবে। মূল বাজেটে একটি কার্বন বাজেটও প্রণয়ন করা হয়েছে, যেটি আগামী 2030 সাল পর্যন্ত বলবৎ থাকবে। সরকারের এমন পদক্ষেপে সন্তুষ্ট প্রবাসী বাংলাদেশিরাও। আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে এটা অবশ্যই সাকসেস হবে। আমরা সবাই এই ব্যাপারে সহযোগিতা করে আমাদের পরিবেশকে সুন্দর রাখার জন্য বায়ু দূষণ প্রতিরোধের বিকল্প নেই। আগামী 2030 সালের মধ্যে আর অনেক নানা পরিকল্পনা হাতে নিয়েছে বৈদ্যুতিক ব্যবহার বাড়ানোর জন্য। আমি তাদের এই পরিকল্পনাটি একটি ভালো সিদ্ধান্ত বলে মনে করি। 2030 সালের মধ্যে 1,500 বৈদ্যুতিক বাস চালু সহ 10 লাখ গাড়ি বৈদ্যুতিকে উন্নতি করার কাজও ইতিমধ্যে শুরু হয়েছে দেশটিতে। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন ও নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে পর্তুগিজরা। এরই মধ্যে লিসবনের গুরুত্বপূর্ণ স্থানগুলো সেজেছে বর্ণিল আলোকসজ্জায়। সেজেছে ছোট বড় সব শহর। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। বড়দিনকে সামনে রেখে লিসবনে বর্ণাঢ্য সাজ। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা নজর কাটছে সবার। জমকালো আলোকসজ্জার পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে কৃত্রিম ক্রিসমাস ট্রি। বড়দিনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাতে পর্তুগিজদের আয়োজন বরাবরই নজর কাড়া। নভেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী এই আলোকসজ্জা দেখতে লিসবনে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করছেন প্রবাসী বাংলাদেশিরাও। এবারে যে আলোকসজ্জা রয়েছে এটা সত্যি অন্যান্য বারের চাইতে একটু ব্যতিক্রম এবং আমরা নিজেরাও আসলে এইসব আলোকসজ্জা দেখে খুবই বিমোহিত এবং উপভোগ করছি। এখানে এই পর্তুগিজরা প্লাস এখানে অন্য দেশের অনেক মানুষ এই লাইটিং বা এদের যে আলোকসজ্জা এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত বা ইউরোপের অন্য দেশ থেকে এখানে ঘুরতে আসেন। লিসবনের যে রাতের সৌন্দর্য তা এমনিতে অনেক সুন্দর, তার মধ্যে যে ক্রিসমাসের যে আলোকসজ্জা তা আসলে অনেক উপভোগ্য। বড়দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে আলোকসজ্জায়। বিভিন্ন সড়ক বা স্থাপনার প্রত্যেকটি আলোকসজ্জায় রয়েছে ভিন্নতা। করোনা মহামারীর কারণে গত বছর অনেকটা বিবর্ণ বড়দিন উদযাপন করতে হয়েছে পর্তুগিজদের। তাই এই বছরের বড়দিন উদযাপনকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত তারা। তবে ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি পর্তুগালেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি সে উচ্ছ্বাসকে বাধাগ্রস্ত করে কিনা সেটা নিয়ে রয়েছে উদ্বেগ। দেখছেন প্রবাসের সময়।
নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। পাকিস্তানের পর এবার বিশ্বকাপ বাছাই পর্বে যুক্তরাষ্ট্রকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটারদের নৈপুণ্যে 270 রানের বিশাল ব্যবধানের জয় পেয়েছে টাইগ্রেসরা। টস হেরে শুরুতে ব্যাট করে শারমিন সুক্তার সেঞ্চুরিতে 322 রানের বড় স্কোর করে বাংলাদেশ। জবাবে মাত্র 52 রানে গুটিয়ে যায় মার্কিন নারী দল। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শারমিন সুক্তা। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় যুক্তরাষ্ট্রের। হারারেতে ফেভারিট হিসেবেই এদিন মাঠে নামে সালমা রুমানারা। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয় দুর্দান্ত। দুই ওপেনার মুর্শিদা আর শারমিন সুক্তার ব্যাটে আসে 96 রান। 47 রান করে মুর্শিদা বোল্ড হয়ে ফিরে গেলেও অন্য পাশে রানের চাকা সচল রাখেন সুক্তা। এরপর অধিনায়ক নিগার সুলতানা কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন। 33 রান করে সাজঘরে ফেরেন নিগার। পরে ফারজানা আর সুক্তার ব্যাটে চড়ে রানের পাহাড় গড়তে থাকে টাইগ্রেসরা। 11টি 4-এর মারে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন শারমিন সুক্তা, যার লিস্ট এ ক্যারিয়ারে প্রথম। শেষ পর্যন্ত সুক্তার 130 ও ফারজানার 67 রানের সুবাদে 5 উইকেটে 322 রানের বিশাল স্কোর গড়ে লাল সবুজের প্রতিনিধিরা। জবাব দিতে নেমে বাংলাদেশের দাপুটে বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইন আপ। দলীয় 25 রানেই হারায় 6 উইকেট। সালমা, রুমানা, ফাহিমাদের সামনে দাঁড়াতেই পারেনি মার্কিন নারী ক্রিকেটাররা। ফলে মাত্র 52 রানেই যুক্তরাষ্ট্র গুটিয়ে গেলে 270 রানের বিশাল এক জয় পায় টাইগ্রেসরা। সেঞ্চুরি করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হয়েছেন শারমিন সুক্তা। তাই ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করেন এই ব্যাটার। সেঞ্চুরি করতে পেরেছি, দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। নিজের ওপর আস্থা ছিল শতভাগ, মাঠে সেটার প্রয়োগ করেছি। আশা করি পরবর্তীতেও এমন ভালো কিছু করতে পারবো। 25 নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ফারজানা মুমু, সময় সংবাদ। বাংলাদেশের হয়ে প্রথম 50-র পর সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন শারমিন আক্তার সুক্তা। বিশ্বমঞ্চে এমন সাফল্যে গর্বিত তার পরিবার। করোনাকালীন কঠোর পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে বলে মনে করেন তার মা। জেলা সংগঠকদের প্রত্যাশা, বিশ্বমঞ্চে সুক্তার সাফল্য আরও এগিয়ে নেবে গাইবান্ধার ক্রিকেটকে। ছেলেরা যা পারে না, মেয়েরা তা করে দেখায়। এশিয়া কাপ জয়ের স্বাদ তো তাদের হাত ধরে পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে হারিয়ে রেকর্ড বুকে আরও একটা সংযোজন করল রোমানা জ্যোতিরা। যে ম্যাচের মধ্য দিয়ে বাংলার নারীরা দেখল প্রথম সেঞ্চুরি। শারমিন আক্তার সুক্তা মেয়েদের ক্রিকেটে লিখলেন নতুন ইতিহাস। ওয়ানডে মর্যাদা না পেলেও লিস্ট এ ক্যারিয়ারে বাংলাদেশের নারীদের প্রথম সেঞ্চুরিয়ান তিনি, তাও অপরাজিত 130। উত্তরের জেলা গাইবান্ধা থেকে উঠে এসেছেন। বিকেএসপিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে জায়গা করে নেন জাতীয় দলে। বিশ্বমঞ্চে এমন সাফল্যে অভিভূত তার পরিবার। এগিয়ে যাওয়ার এ ধারা অব্যাহত থাকবে প্রত্যাশা তাদেরও। আমার মেয়ে অনেক দিন থেকে খুব কষ্ট করতেছে, করোনার ভিতরে বাসায় থাকলো, অনেকদিন কষ্ট করে খুব পরিশ্রম করছে। ভোরবেলা উঠে এখানে দৌড়ে আপনাদের ওদিক পর্যন্ত চলে যায়, গাইবান্ধা পর্যন্ত যায়। মা হিসেবে আমি খুবই গর্বিত। আমার মেয়ে বাংলাদেশে প্রথম হয়ে হাফ সেঞ্চুরিও আমার মেয়ে করছে। আমার খুব ভালো লাগতেছে। বাজারে গেলেই আমাকে সবাই বলতেছে তোমার বোন এত সুন্দর রান করছে, খাওয়া দাও, এটা করো এটা করো। খুব ভালো লাগতেছে আমার ভাই হিসেবে। আগামীতে যাতে সে আরও ভালো খেলতে পারে এজন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং তার ভবিষ্যৎ দীর্ঘায়ু কামনা করছি। বয়সটা মাত্র 26, ক্রিকেটের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনোযোগী সুক্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ থেকে সম্পন্ন করেছেন অনার্স মাস্টার্স। গাইবান্ধার সংগঠকদের প্রত্যাশা, সুক্তা ধীরে ধীরে আরও পরিণত হবে বিশ্ব ক্রিকেটে। 3 জন মেয়ে গাইবান্ধায় এই বাংলাদেশ টিমে আছে, এটাও আমাদের জন্য গৌরব। সেখানে সুক্তা আজকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সেঞ্চুরি করাতে প্রথম সেঞ্চুরি নারী ক্রিকেটার সেঞ্চুরি করলো বাংলাদেশের। এটা চিরদিন এই রেকর্ডটা থেকে যাবে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত 25টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সুক্তা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। দীর্ঘ 8 মাস পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক কোনো ক্রিকেট।
বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচ কেন্দ্র করে মাঠের সকল প্রস্তুতি শেষ করা হয়েছে, তবে খেলা চলাকালীন পাকিস্তানের জার্সি কিংবা পতাকা হাতে কাউকে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেওয়া হচ্ছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘ বিরতির পর আবারও সাগরপাড়ের স্টেডিয়াম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কোনো ক্রিকেট। 8 মাস আগে সর্বশেষ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে টাইগাররা হেরেছিল 3 উইকেটে। তবে এবার সাগরপাড়ের স্টেডিয়ামে প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। এই কারণে পুরো জহুর আহমেদ স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। দর্শকদের প্রবেশমুখ থেকে শুরু করে মাঠ, গ্যালারির প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। দীর্ঘদিন পর 50% দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে। চট্টগ্রামবাসী দৃষ্টিনন্দন টেস্ট ম্যাচ উপভোগের জন্য মাঠের সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান বিসিবির পরিচালক। উপলক্ষ করে যে মাঠ সংস্কার করা বা মাঠ প্রস্তুত করার কোনো সুযোগ নেই এখানে আছে। আর তো এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এগুলো সভা করা হচ্ছে, আমাদের ভেন্যু ম্যানেজার এগুলো সার্বক্ষণিকভাবে যোগাযোগ করছেন এবং পুলিশ প্রশাসন পক্ষ থেকে যেভাবে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেভাবে নেওয়া এবং সামগ্রিক যেভাবে একটা ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ আয়োজনের জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন সবগুলি নেওয়া আছে। এদিকে খেলা চলাকালীন পাকিস্তানের জার্সি কিংবা পতাকা হাতে কাউকে মাঠে প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটি সংগঠন। সবাই যেন জাতীয় পতাকা নিয়ে আসেন, কোনো অবস্থায় পাকিস্তানে যাচ্ছি এবং পাকিস্তানের পতাকা চট্টগ্রামের মাটিতে উঠতে দেওয়া হবে না, এটা বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঘোষণা এবং চট্টগ্রামের প্রতিটা ইউনিট, প্রতিটা দেশপ্রেমিক মানুষের ঘোষণা। খেলা চলাকালীন অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। খেলোয়াড়রা এবং ম্যাচ অফিসিয়ালরা রেডিসন ব্লু হোটেলে অবস্থান করবেন, সেখানেও পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেডিয়ামে আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আমাদের স্টেডিয়ামের বহির্বেষ্টনী, অন্তর্বেষ্টনী, গ্যালারিতে প্রবেশ এবং গ্যালারিতেও আমাদের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। খেলার দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার দেশীয় টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার অনুমোদন, আগামী বছরের শুরুতেই বাজারজাতের আশা। শিগগিরই বিদেশি টিকাও উৎপাদন হবে দেশে। এ ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।